আসসালামু আলাইকুম। আসলে অনেক কথাই অনেক সময় মনে আসে, কিন্তু সেটা শেয়ার করা হয় না। এই জন্য আমি ভাবলাম যে যখন যেটা মনে আসে সেটা শেয়ার করি। বিশেষ করে এখন বাস যেটাই অনেক সময় চিন্তা করি যে না, এডিট করা দরকার, সময় হয় না। তো এই জন্যই কাঁচা কথা শেয়ার করতেছি। আমি হাঁটছিলাম, হঠাৎ করে একটা কথা মনে হলো। আমি অনেক দিন থেকে এই বিষয়টা চিন্তা করছিলাম, যে সেটা হলো যে আমরা যদি যাদের বয়স মনে করেন 50 পেরিয়ে গেছে, আমরা আমাদের যুগটা যেভাবে দেখেছি, বা ইভেন যুগ দেখা ছাড়াও আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমি 1994-এ মালয়েশিয়া থাকাকালীন সময় আমার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যখন পড়ছিলাম, তখন আমি বাংলাদেশে নিয়মিত লিখতাম। বেশ কয়েকটা পত্রিকায় লিখেছি নিয়মিত। পালাবদল নামের একটা পত্রিকা ছিল তখন, ম্যাগাজিন, ওখানেও লিখেছি। তো ওখানে একটা আর্টিকেল লিখেছিলাম সে সময় 1994-এ, যে তখন যে মালয়েশিয়ার জনসংখ্যা 2 কোটির মতো সে সময় ছিল। 2 কোটি কম, 1,80,00,000। আর বাংলাদেশের জনসংখ্যা ছিল 12 কোটি তখন। তো আমি কম্পেয়ার করলাম, যে সংক্ষেপ করার জন্য বলি, সেটা হলো যে মালয়েশিয়ায় 2 কোটি মুসলমানের দেশে 2 কোটি মুসলমানের মধ্যে, আবার জনসংখ্যার মধ্যে 1,80,00,000 জনসংখ্যার মধ্যে 55% মুসলমান ছিল তখন। তাই আমি বললাম যে আমার যেটা ছিল সেটা হলো যে এই 55%, তার মানে 1 কোটি মুসলমানের দেশে আপনি কুয়ালালামপুর শহরে সে সময় যত হিজাবি মেয়ে দেখবেন, বাংলাদেশে 12 কোটি জনসংখ্যার দেশ, সেখানে না 10 কোটি মুসলমান। আমি সেই সময় কথা বলতেছি, সে সময় 1990-র দিকে, যারা আজকে তরুণ তাদের জন্য বলছি, ঢাকা শহরে হিজাব পরা, সে সময় গুলিস্তান ছিল, ফার্মগেট ছিল সবচেয়ে জনবহুল এরিয়া। তখন তো এখনকার মতো ট্রান্সপোর্টেশন এভাবে ছিল না, তখন অন্য রিক্সা ছিল আর বাস ছিল। এনিওয়ে, আমি মূল কথা আসি। এই বহুল যেখানে একেবারে হিউজ গ্যাদারিং, সেই গ্যাদারিংয়ের মধ্যেও আপনি হিজাবি কোনো মেয়ে দেখবেন না। যাদের বয়স 50-এর উপরে, তাদের সাথে আপনারা ভেরিফাই করে দেখতে পারেন। সেটা হলো তখন ঢাকা শহরে বা ইভেন টিভিতে বা ইউনিভার্সিটিতে হিজাবি মেয়ে অসম্ভব ছিল। এবং আমি আমেরিকা আসার পরে, আমি 1995-এ আমেরিকা আসছি, তো তখন আমি বলছিলাম যে আমেরিকান ক্যাম্পাসে প্রচুর হিজাবি মেয়ে দেখা যেত। আমি বলতাম যে অনেকে, যে আপনি যদি ক্যাম্পাসে কোনো হিজাবি মেয়ে দেখেন, আপনি ধরে নিতে পারেন 95% ধরে নিতে পারেন এটা মালয়েশিয়ান মেয়ে। কারণ হিজাবের কালচার বাংলাদেশেও ছিল না, আমেরিকাতে ছিল, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো ছিলই না। এবং বাংলাদেশে ইউনিভার্সিটিতে স্বাভাবিকভাবে দাড়ি রাখাটা একটা খুব ছোট কাজ ছিল বাংলাদেশে তখন। হিজাব পরা তো প্রশ্নই আসে না, কারণ এখানে 2টা দৃষ্টিভঙ্গি ছিল। যারা ধর্মে বিশ্বাস করতেন, তাদের মেয়েদেরকে তারা কলেজ ইউনিভার্সিটিতে, দূরের কথা হাই স্কুলও যেত না। যেটা আমি বিশেষ করে যারা দেওবন্দি সিলসিলার ছিলেন, তাদের ফ্যামিলিতে ক্লাস 5-এর পরে কোনো মেয়ে পড়তেন না। আমার পরিবারে আমার বড় 3 বোন ক্লাস 5-এর উপরে পড়েননি। কিন্তু সময় চেঞ্জ হয়েছে। এখন আমার এক ভাতিজি, এক ভাতিজি চায়নাতে লেখাপড়া করছে এবং কম্পিউটার সায়েন্সের উপর ইন্ডিয়াতে লেখাপড়া করেছে, এবং আরেক ভাতিজি এখন জার্মানিতে পড়তেছে। তো আমি এটা বলতেছি যে অথচ আমার এই ফ্যামিলিতে, যে আমার বড় বোন 3 বোন ক্লাস 5-এর উপর পড়েননি। তো
আমি এখানে যেটা বলতেছি যে পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে, এবার আপনি হাজার হাজার পাবেন তখনকার প্রেক্ষাপটে। সুতরাং এবং ওই যে বললাম যে মালয়েশিয়াতে তখন হিজাব ছিলই না ঢাকা শহরে। আর যারা ইউনিভার্সিটিতে হিজাব পরে, যারা ইউনিভার্সিটি পড়তো তারা তো হিজাবকে মনে করতো যে একটা ব্যাড ডেট। তো এটা আমি অনেক জায়গায় একটা বলেছি, এটা হচ্ছে 1917 সালে সোভিয়েত বলশেভিক বিপ্লবের পরে একটা কনসেপ্ট, যেটা ভারত এটাকে গ্র্যাব করেছে এবং কিছুটা ভারতের ইসলাম বিরোধী হওয়ার কারণে ভারত এটাকে গ্র্যাব করে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাইছে, যে ইসলাম মানেই পশ্চাৎপদতা। সে যাক, তো এই দিয়ে গত যেটা আজকে তরুণরা 54 বছর যেটা হয়নি, এবং এটা সত্য। আমি অবশ্যই আমার সব অন্যদের মতো আমি মনে প্রাণে এই তরুণদেরকে স্বাগত জানাই, এবং যেটা সবার মতো। তবে এখানে আমি একটা ওয়ার্নিং দিতে চাই, সেটা হলো একটা সতর্কবাণী বলতে চাই। সেটা হলো একদিকে যেমন এই ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু আমরা যদি অন্যদিকে দেখি যে লসটা হয়েছে, সেটা হলো আপনি দেখেন এখন ওয়াজ নসিহত বাড়ছে, তারপরে সে একটা জিনিস আমাদের হলো হুজুররা এখন বেশ ওয়াইজরা খুব সমাজের সংস্কৃতির অংশ হয়েছে। হেলিকপ্টারে করে গিয়ে ওয়াজ করতে হয়, এত বেশি তাদের ওয়াজ থাকে, কিন্তু মানগত দিক থেকে ডাউন করেছে। আমি এই কথাটা বলার জন্যই ডাউন যেটা করেছে। এখন দেখেন আপনি যদি একটা ওয়াজ শুনেন, এটার মধ্যে বেশিরভাগ থাকবে চিল্লাচিল্লি, ঠিক কিনা কন, মানে এটাকে আমার মনে হয় জোর করে সম্মতি আদায় করা। তারপরে শুধু আরেকটা হলো যে মেসেজগুলোর মধ্যে আপনি যদি একটা ওয়াজ 1 ঘন্টার একটা ওয়াজ শোনেন, আধা ঘন্টা একটা ওয়াজ শুনেন, দেখবেন যে কোরআন হাদিস যা আছে সুনির্দিষ্ট কিছু বিষয়ের উপরে। আর এটার জন্য যেমন কেউ আছে, একটা গ্রুপ আছে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, আর বা যেটাকে অ্যাগেন এটা একটা অবশ্যই প্রশ্নের বিষয়, ইসলামের রাজনীতি আছে কিনা, অবশ্যই ইসলাম, কিন্তু সেই রাজনীতির প্রকৃতিকে, কিন্তু দেখা গেল যে ওয়াজগুলো এইভাবে রাজনীতিকরণ হয়ে যাওয়া, দ্যাটস নট রিয়েলি হেলদি অর রাইট। এখানে যে স্পিরিচুয়াল যে চার্জগুলো, এখানে যে যেমন এখন আমি শেখ আহমদুল্লাহ, কারণ উনি তো বাংলাদেশের মোস্ট ফেমাস, এবং আমি মোস্ট এডুকেটেড বলবো না, উনি যদি আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে রেফারেন্স মানে রিলেট করেন, সে যাক, যেমন উনি একটা অন্য অনেক কথা আছে, একটা হলো এই যে LGBT বাংলাদেশে এখন যে শরীফা নিয়া যে তোলপাড় হয়েছিল, ওনার কাছে একটা কমেন্ট করেছে, একজনের প্রশ্ন করেছে বা কে জানে আসছিল উনি, তো তুমি কেউ যদি, আমি আর সেদিকে যাইতে চাই না, তিনি ওনার মতো করে বলেছেন। আমার প্রশ্ন হলো, আমি শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করতেছি, আপনি শরীফা এই যে LGBT ইস্যুটা কতটুকু জানেন, কি জানেন, এবং কার থেকে জানছেন আপনি এটা? আপনি একটা জিনিস না জেনে আপনারা ওয়াইজরা সব জানতার ভূমিকা, আপনাদের এই প্রশ্ন দেওয়া হয়, আপনার ইনস্ট্যান্টলি উত্তর দেওয়ার চেষ্টা করেন। অথচ আমি একজন খুব বড় আলেমের কথা জানি, খুব বড় আলেম, যিনি সলিড আলেম, তিনি একবার বলেছেন যে আমি উলামায়ের কাছে হাত জোড় করে একটা বলতে চাই যে রাস্তাঘাটে ফতোয়া দিবেন না। আপনি যদি জানেনও মাসালা, তবু রাস্তাঘাটে ফতোয়া দিবেন না। কিন্তু কারণ একটা জিনিস, মানে যে কোনো কোর্ট, পৃথিবীর যে কোনো কোর্টে সাক্ষ্য প্রমাণ সব থাকলেও ইনস্ট্যান্টলি ফতোয়া রায় দেওয়া হয় না। একটা জিনিসের মানে ব্যাকগ্রাউন্ড দেখতে হয়, পার্সপেক্টিভ দেখতে হয়। সে যাক, আমার সুনির্দিষ্ট আজকে বক্তব্য এলেই যে আমরা কথায় এখন ইসলাম বলি, এবং ইসলামের অনেক কিছু অনেক ডেভেলপ হয়েছে, কালচারালি ডেভেলপ হয়েছে, এবং ইসলামিক ক্ষেত্রে সাধারণ মানুষের জ্ঞানও বাড়ছে। আগে বাংলা অনুবাদ পড়তো না কোরআনের, এখন যে কোনো মানুষ হ্যান্ডি হয়ে গেছে, কোরআন অনুবাদ পড়ছে বা হাদিস অনুবাদ পড়ছে, এগুলো ডেভেলপমেন্ট। কিন্তু আমার যেটা প্রশ্ন আমি রাখতে চাই
সেটা হলো যে কোয়ালিটি ডেভেলপমেন্ট কত হয়েছে, যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আত্মার উন্নয়ন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের দরদ, মানুষের প্রতি এবং সামাজিক কাজগুলো। যে আমরা জানি, আমি এই কথা বলে শেষ করব, যে আল্লাহ পাক হকুল্লাহ, অর্থাৎ যেটা আল্লাহর সাথে রিলেটেড, ইবাদত, সকল ইবাদত আল্লাহর সাথে রিলেটেড। আল্লাহ যে কোনো সময় মাফ করবেন। আল্লাহ বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যে কোরআন অনেকগুলো আয়াত আছে, হাদিস আছে, যে আল্লাহ যে কোনো সময় আপনাকে আমাকে ক্ষমা করতে প্রস্তুত। সুতরাং মানুষ যদি আল্লাহর হক রিলেটেড কোনো অন্যায় করে, ভুল করে, আল্লাহ সেটা মাফ করতে প্রস্তুত যে কোনো সময়। একটা লোক যদি নামাজ না পড়ে বা যে এইভাবে যেগুলো আল্লাহর সাথে রিলেশন, কিন্তু কোনো বান্দার সাথে রিলেটেড, যেটাকে হিউম্যান রিলেশন, হিউম্যান রাইটস। আমরা আজকে ওয়েস্টার্নরা, নাস্তিকরা হিউম্যান রাইটস নিয়ে, মানবাধিকার নিয়ে চিল্লায়, অথচ ইসলাম যেই মানবাধিকার কথা বলেছে, ইসলাম কি বলেছে? সেটা হলো যে আল্লাহ মাফ করতে পারবেন না। কোনো মানুষের যদি অধিকার আপনি নষ্ট করেন, কোনো মানুষকে যদি সামান্য কষ্ট দেন, আল্লাহ সেটা মাফ করতে পারবেন না। দেখেন, তার মানে ইসলাম হকুল ইবাদকে, মানবাধিকারকে, মানুষের হককে কত গুরুত্ব দিয়েছেন, বলতে গেলে সবচেয়ে গুরুত্ব বেশি দিয়েছেন। অথচ আমরা এখন চিল্লি করতেছি এই সামান্য, কে কাফের হয়ে গেল, কে শিরিক করলো, কে হাত উপরে বাঁধা নিচে বাঁধা, এইগুলো নিয়ে মানে একজনকে মুশরিক বানাইতেছি, কাফের বানাইতেছি এবং চিল্লাইতেছি। এই ডেভেলপমেন্ট কিন্তু ডেঞ্জারাস। সুতরাং আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করুক, কিন্তু আমি আবার আমার আজকে এখনকার এই ভিডিওর বক্তব্য হলো এটাই, যে হকুল ইবাদ, মানবাধিকার, হিউম্যান রাইটস, ইসলাম স্ট্রংলি রিকমেন্ড করেছে, স্ট্রংলি প্রপোজ করেছে। কিন্তু আমাদের হুজুরদের কোনো ওয়াজের মধ্যে আমরা হিউম্যান রাইটসের কথা শুনি না, আমরা অপরের অধিকারের কথা শুনি না, আমরা অপরকে সম্মান করা এবং মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না এই কথা শুনি না। এই জন্য আমার মনে হয় এই জিনিসটা চিন্তা করার বিষয় আছে। আমরা হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাংলাদেশের ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু এই ডেভেলপমেন্টের কোনো মূল্য আছে কিনা? তো ঠিক আছে, আল্লাহ পাক আমাদের মাফ করুক, ক্ষমা করুক এবং আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম।